নমস্কার। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জয়পুরে কিভাবে একটা দিন কাটিয়েছি। পরের দিন আমি এসে পৌঁছেছি রণথম্বোর। সকাল 6:30 ট্রেন ধরে রণথম্বোর এসেছি 9টার সময়। যদিও হোটেলের চেক ইন একটু লেটে হবে, কিন্তু ওই ফ্রেশ হতে যেটুকু টাইম লাগে প্লাস ব্রেকফাস্ট করতে, হোটেল থেকে বলেছিল যে যদি রণথম্বোর আসতে চান জয়পুর থেকে এবং ইভিনিং সাফারি করতে চান, এই ট্রেনটা বেশ ভালো। শহরে ঢুকেই দেখলাম এরকম ওপেন ক্যান্টারের ছড়াছড়ি, মানে আমি ঠিক জায়গাতেই এসে পড়েছি। আমি ছিলাম রণথাম্বোর ন্যাশনাল রিসর্টে। এই যে রিসর্ট, যদি বড় গ্রুপ নিয়ে আসেন, আড্ডা মারার, পিকনিক করার মতো জায়গা রয়েছে। পিকনিক হিসাবে হয়তো খাওয়া দাওয়াটা হোটেলেই করবেন, কিন্তু ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা বা একটু ফুটবল খেলে নেওয়ার মতো বিশাল মাঠ রয়েছে, গাছগাছালি পাখপাখালিতে ভরা, পাহাড়ের ধারের রিসর্ট। এবং ক্লাইমেটও ভীষণ ভালো। নভেম্বর থেকে শুরু করে এপ্রিল অবধি হচ্ছে রণথাম্বোর আসার আদর্শ সময়। যদিও নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি মিড অবধি টাইগার সাইটিংয়ের রেশিও ওই 30-40% থাকে। মার্চ এপ্রিলে জঙ্গল শুকিয়ে যাওয়ায় সেটা বেড়ে 70-80% হয়ে যায়। আচ্ছা, আপনারা যারা গাছ ভালোবাসেন, আপনাদের জন্য একটা প্রশ্ন রয়েছে, দেখি কমেন্টে কে সঠিক উত্তর দিতে পারেন। এই যে রিসর্ট দেখছেন, রিসর্টেই একটা গাছের ছবি আমি আপনাকে দেখাবো। বলুন দেখি এটা কি গাছ? গুপি গাইন বাঘাবাইনে কিন্তু এই গাছের উল্লেখ আছে। এই যে গাছটা। রুম বেশ বড়, 2-3 জন আরামসে হেসে খেলে থাকতে পারবে। গরম জলের সুব্যবস্থা আছে, রুম সার্ভিস অ্যাভেলেবেল। বেশ বড় রুম, কিন্তু এইবার আমাকে বেরোতে হবে। আমার সাফারির টাইম 2:30, 1:30টার মধ্যে ক্যান্টার কিন্তু রিসর্টেই চলে আসে। আমার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন সালমান জায়েদি বলে এক ভদ্রলোক, কারণ আমি একদম লাস্ট মোমেন্টে বুক করেছিলাম। এই যে এটা রণথম্বোরের এন্ট্রি জোন, এখানে আমাদের আইডি চেক হবে। আইডি চেকের পরে গাড়ি সোজা বাফার এরিয়া দিয়ে যেতে শুরু করবে। বড় গেট পেরিয়ে আমরা ঢুকে যাব কোর জোনে। রণথম্বোরে কিন্তু 10খানা মতো কোর জোন আছে, একদিকে 5টা, অন্যদিকে 5টা। ঢুকেই দেখি ঘন জঙ্গল। গাইড কিন্তু খুব সুন্দরভাবে বলে দিচ্ছিল রণথম্বোরের ইতিহাস। আমার সাথে আলাপ হলো এই পেচক মহারাজের। বলে রাখি, ডিএসএলআর ছাড়া কিন্তু এই ছবি তোলা বেশ কষ্টকর। মহারাষ্ট্রের তাডোবা জঙ্গলে মোবাইল নিয়ে ঢুকতে না দিলেও রণথম্বোরে কিন্তু ঢুকতে দেয়। সুতরাং যদি ডিএসএলআর নাও থাকে, ভালো মোবাইল থাকলে সেই ছবি তুলে সবার সাথে শেয়ার করা যাবে। এই যে লালচে লালচে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি অন্যান্য জায়গায় খেয়াল করিনি। এগুলো হরিণের খাদ্য, জঙ্গল শুকিয়ে গেলে হরিণ এগুলো খায়। এই গাছটার নাম নাকি ধোক। এবার এর বিজ্ঞানসম্মত নাম কিছু একটা রয়েছে, সেটা জানি না। রণথম্বোরের 70-80% নাকি এই গাছেই ভরা, এবং এই গাছ একটা লালচে আকৃতি নিয়ে জঙ্গলকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। জঙ্গলে প্রচুর হরিণ, সুতরাং খাওয়া দাওয়ার কোনো অভাব নেই বাঘের। তাই এখানে কোনো ম্যানিটার নেই। আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম গাইডকে যে এখানে কি কোনো ম্যানিটার টাইগার দেখা গেছে, তো তিনি বলেছিলেন যে না, এখানে যেহেতু খাওয়া দাওয়া প্রচুর বাঘের, তাই ম্যানিটার টাইগার এখানে তৈরি হয়নি। শুকনো জঙ্গল, কখনো জলা, কখনো নদী, তার মাঝখান দিয়ে আমাদের ক্যান্টার এগিয়ে চলেছে। ক্যান্টারের ভিউ কিন্তু 360 পাওয়া যায়, মানে পুরোটাই খোলা। এই যে একটা সুন্দর হরিণ র্যাম্প ওয়াক করতে করতে চলে যাচ্ছে, এই হরিণ কিন্তু বাঘের প্রিয় খাদ্য এবং ইজিয়েস্ট প্রে, মানে সহজে শিকার করা যায়, কারণ এদের দৃষ্টিশক্তি কিন্তু খুব একটা ভালো না। চেন্নাই আমি যখন শঙ্কর নেত্রালয়ে গেছিলাম, তখন দেখেছিলাম এরকম 15-20টা হরিণ এসে চোখ দেখাতে এসছে যাতে বাঘের উৎপাত থেকে বাঁচতে পারে। কিন্তু ডাক্তার বলেছিলেন যে কোনো লাভ নেই, কারণ তোমরা তো মাছ খাও না, তোমাদের চোখের দৃষ্টি ঠিক হবে কি করে। যাই হোক, আমরা এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। পাহাড়, জলা, নদী, জঙ্গল, এবং নদীতে কিন্তু প্রচুর কুমির রয়েছে অ্যাজ পার গাইড। দেখে যা বুঝছিলাম যে রণথাম্বোরে মোটামুটি হরিণ চাষ হয়। এখানে কোথাও একটা হয়তো লুকানো হরিণের ফ্যাক্টরি রয়েছে যেখানে হরিণ প্রোডাকশান হয়, এবং এই কারণেই এখানে কোনো ম্যান ইটার নেই। গাইডকে আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে ম্যান ইটার আছে কি না। বললো যে আপনি এত হরিণ দেখছেন বা এত রকমের জন্তু দেখছেন, ওতেই বাঘের মোটামুটি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব হয়ে যায়, সুতরাং ম্যান ইটার এখানে তৈরি হয়নি।
রণথম্বরে কিন্তু লেপার্ডও প্রচুর রয়েছে। এই যে পাথরের চাঁইগুলো দেখছেন, এগুলো হচ্ছে লেপার্ডের ডিনার টেবিল বা মানে ডাইনিং টেবিল বলতে পারেন। গাছের ওপরে ওরা খায়, কিন্তু এই পাথরের চাইগুলোর ওপরে বসে ওদের খেতে বেশ ভালো লাগে। সামনের ক্যান্টারটা প্রবল ধুলো উড়িয়ে যাচ্ছিল। যাদের অ্যালার্জির সমস্যা আছে, বালাক্লাভা বা ব্যান্ডানা বা রুমাল নিদেন পক্ষে নিয়ে যেতে ভুলবেন না, কারণ ক্যান্টারের ধুলোতে কিন্তু অসুবিধা হয়। আমাদের সাফারি শেষ হওয়ার পথে এর মাঝে বাঘের পায়ের ছাপ দেখলেও এখনও কিন্তু বাঘ বা কুমির আমাদের চোখে পড়েনি। তাই আশায় বাসছে চাষা, শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়লে চলবে না। আমার জীবনে আমি যে কটা জঙ্গল দেখেছি বা যেটুকু জঙ্গল দেখেছি, তার মধ্যে কিন্তু রণথম্বরের প্রাকৃতিক সৌন্দর্য আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার হাতে যদি একটা গাদা বন্দুক দিয়ে আপনি জঙ্গলে পাঠান, তাহলে আমি হয়তো রণথম্বরকেই বেছে নেব। সেকালের মহারাজরা কেন এত পাঁইতারা মেরে শিকারে যেতেন, সেগুলো এই জঙ্গলে না আসলে বোঝা যাবে না। এরকম থ্রিল পাওয়া খুব মুশকিল। অ্যাডভেঞ্চার পার্কে গিয়েও এই থ্রিল পাওয়া মুশকিল, কারণ সেটা বড়ই কৃত্রিম। শেষ পথে সান্ত্বনা পুরস্কার হিসাবে পেয়ে গেলাম ব্ল্যাক স্টর্ক, কুমিরের ছানা এবং কুমিরের মাকে। রাস্তার ধারে একটা লেকের পাশে এরা ঘুমোচ্ছিল। আজকের মতো সাফারি এখানেই শেষ। আবার কালকে সকালে শুরু হবে সাফারি। এখন হোটেলে গিয়ে ডিনার করে একটা লম্বা ঘুম। আচ্ছা, পুরোহিত যদি জিন্স আর টি শার্ট পরে দুর্গা ঠাকুরের সামনে বসে পুজো করে অসুবিধা নেই, কিন্তু অড লাগে। সেরকমই সাফারিতে না একটু রং চঙে পোশাক পরে যেতে অড লাগে। তাই গতকাল এই ক্যামোফ্ল্যাজ টি শার্টটা কিনেছি, আর এটা তো আগে ছিলই, এটাই পরে যাই। একটা সিম্পল ওই ক্যামোফ্ল্যাজ প্যান্ট। আর এইটা কি কি দিয়েছে, এটা ইউনিকলো, তো এটা বেশ লাইট ওয়েট, ভালো লাগে পড়ে যেতে। তো এখন বাজে সকাল 6:15, 6:30টার মধ্যে গাড়ি আসবে। এখন সাফারিতে যাওয়ার সময় খাটনি আছে, মানে একা একা কোথাও বেড়াতে যাওয়ায় কিন্তু খাটনি আছে। মানে অনেকের কাছে ব্যাপারটা অড লাগে যে এই তুই কী করে একা একা এত জায়গা ঘুরে বেড়াস। তো অভ্যাস হয়ে গেছে, এটুকুই বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, একা একা ঘুরলে অনেক লোকের সাথে আলাপ করা যায়। তারপর আশেপাশের যে সময়টা মানে আমরা গ্রুপে থেকে কাটাই, সেই সময়টা ওই জায়গাটার খবর নেওয়া যায়। তো আমি এখন রয়েছি রণথম্বর ন্যাশনাল রিসর্টে। তো এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই ইনক্লুডেড। ওই রিসর্টটাতেই গাড়ি আসছে, এবং মানে পিক আপ ড্রপের খুব সুন্দর ফেসিলিটি রয়েছে। খাওয়া দাওয়াও ভীষণ ভালো। আমার মনে পড়ে না লাস্ট কবে আমি এত ভালো রান্না ভেজে খেয়েছি। আমি হায়দ্রাবাদের বড় ভেজ হোটেল কম্পেয়ার করেই বলছি, এত সুন্দর রাজমা চাওয়াল, তারপর দম আলু, তন্দুরি রুটি, এই ধরনের যে খাবারগুলো মানে ভীষণ ভালো বানিয়েছে, মানে দুর্দান্ত রান্না। সবাই সাফারির জন্য রেডি হয়ে গেছে, এবার পিক আপের জন্য ওয়েট করছে। ওই ওপেন ক্যান্টার আসবে, এই যে সামনে একটা ওপেন ক্যান্টার এসছে। তো এই দেখা যাচ্ছে না অন্ধকার বলে, তো এই ওপেন ক্যান্টারে সবাই যাবে আর কি। ওপেন ক্যান্টারে যাত্রা শুরু হলো। আজকে আমাদের সাফারি রণথম্বরের সব থেকে সুন্দর জোন 3-তে। যদিও সব জোনই সুন্দর, সবার সৌন্দর্য আলাদা, কিন্তু জোন 3 হচ্ছে রণথম্বরের যে প্রথম 5টা জোন তার মধ্যে সবচেয়ে সুন্দর। ঢুকেই গাড়িতেই সুন্দর পাখিটা এসে বসলো, লোভ ছাড়তে পারলাম না। এবং জোন 3-তে ওয়াইল্ড লাইফের এত প্রাচুর্য বলে বোঝানো অসম্ভব। মানে চতুর্দিকে হরিণ, সাম্বার হরিণের ছড়াছড়ি, এবং যে কুমিরের জন্য কালকে আমরা অপেক্ষা করছিলাম, ঢুকতেই তার দর্শন পেলাম। চতুর্দিকে লেকের ধারে আশেপাশে সর্বত্র কুমিরের ছড়াছড়ি। মানে দূরে লেকে যদি দেখে মনে হয় যেন কোনো কাঠ ভাসছে, সেটা কিন্তু আসলে কুমির।
এই যে দূরে দেখছেন লেকে কাঠের মতো জিনিস ভাসছে, সেগুলো কিন্তু সব কুমির। ডিএসএলআর ছাড়া কিন্তু ওই ছবি তোলা, জুম করে তোলা একটু সমস্যার। যদিও আজকাল ফোনে দারুণ জুম হয় এবং দারুণ ক্যামেরা, তাও আমি বলবো যদি পারেন তাহলে ডিএসএলআর নিয়ে যাওয়াটাই বেটার। রানথাম্বোরে ডিএসএলআরের জন্য এক্সট্রা কোনো চার্জ করে না। শেষ মুহূর্তে টিকিট করে রানথাম্বোর আসাটা বড় ভাগ্যের ব্যাপার। অনেক জন্তু দেখেও বাঘের দেখা পাইনি, এটুকু একটু কষ্টের, কিন্তু তার মানে এই নয় যে আমি আর রানথাম্বোরে আসবো না, আবার আসবো রানথাম্বোরে। এবং আপনারা যদি বাঘ দেখতে চান তাহলে টাইগার্স অফ নাভেগাঁও বলে আমার যে ভিডিওটা আছে, ছোট্ট ভিডিও 3 মিনিটের, সেটা দেখতে পারেন। আজকের মতো বিদায়, দেখা হবে যোধপুরে। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।